স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। এনসিএল টি20 চলছে। প্রথম 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে খেলা হয়নি নাজমুল হোসেন শান্তর, তবে থার্ড ম্যাচে বরিশালের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন শান্ত। তাছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। শান্ত একটা কামব্যাক ইনিংস খেলেন। আমরা জানি যে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা সিরিজে আসলে খেলতে পারেননি, পুরো সফরটা দিয়ে ছিটকে গেছেন। তার কামব্যাক ইনিংসটা কেমন দেখলেন? খুবই ভালো, মানে এরকম আমরা কিন্তু চাচ্ছিলাম যে শান্ত আবার ব্যাটিংয়ে ফিরে আসুক। ব্যাটিংয়ের ফর্মটা কিন্তু তিনি পাচ্ছিলেন। আমরা সেই অনেক ওয়ার্ল্ড কাপের সময় থেকে বলছি যে শান্তর ব্যাটিংয়ের ফর্ম নেই। ক্যাপ্টেন্সি নিয়ে আমরা কথা বলেছি যে ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে কিন্তু ব্যাটিং ভালো হচ্ছে না। এখন এত বড় একটা ইনজুরির জন্য অনেক দিন ক্যাপ গেল, এত বড় একটা সফর তিনি মিস করলেন। তিনি এর আগে কিন্তু ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে কথা উঠেছিল, কিন্তু এরপরও কিন্তু বিসিবি তাকেই ক্যাপ্টেন রেখেছিল। শুধু ইনজুরির কারণে তিনি থাকতে পারেনি। মেহেদী হাসান মিরাজ করেছেন এবং সামনে যে টি20 সিরিজ আছে সেখানে লিটন দাস করবেন। এখন আমার যে আফসোসটা হচ্ছে যে শান্ত এরকম একটা গুড টাচে আসলো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি20 সিরিজটায় আমরা শান্তকে মিস করবো, যেখানে লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে, যেটা নিয়ে আসলে কিছু সমালোচনা হচ্ছে। কারণ লিটন দাসের যে ফর্ম, সেটা আসলে তার আগে যে তাকে ট্রল করা নিয়ে যে টাইপের ফর্ম থাকতো সেরকম ফর্মে তিনি ফিরে গেছেন। সো এই সময়ে মিরাজ মোটামুটি ভালোই করছিলেন, তার ব্যাটে রান ছিল, কিন্তু তাকে বাদ দিয়ে লিটন দাসকে করা হলো। সো ক্যাপ্টেন হিসেবে বা থার্ডে খেলার প্লেয়ার হিসেবে শান্তকে আমার মনে হচ্ছে এখন আমরা খুব মিস করবো। কারণ লিটন দাসকে কি এটা কি আরো বেশি চাপে ফেলে দিল যে ক্যাপ্টেন্সির সঙ্গে এই বাজে ফর্মটা টেনে টি20তে পারফর্ম করতে পারবেন? আমার মনে হয় যে হালকা চাপে তো তিনি থাকবেনই, কারণ ক্যাপ্টেন্সি করাটাও তিনি রেগুলার ক্যাপ্টেন না। সো সেখানে তাকে আসলে কি হিসেবে মোটিভেট করার জন্য তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো আমি ঠিক শিওর না। কারণ আপনি দেখবেন যে লাস্ট ওডিআই সিরিজ বা সাদা বলে কোথাও তিনি কিন্তু ভালো খেলছেন না। টেস্টে তিনি কিছুটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন, পাকিস্তানের এগেনস্টে খেলেছেন মিরাজের সাথে, কিন্তু এছাড়া কিন্তু দেখা যাবে যে সেই কম রানেই তিনি আউট হয়েছেন, বেশি একটা রান করতে পারেননি। সো সেইখানে আপনি লিটন দাসকে ক্যাপ্টেন্সি দিলেন, যেখানে আমরা ওডিআই সিরিজ হারলাম এত বছর পরে। 11-0 ছিল, সেখান থেকে 3টা টানা ম্যাচ আমরা হেরে গেছি। এত ভালো রান করেও কিন্তু আমরা জিততে পারিনি। এত ভালো রানের মধ্যেও এই 300+ রান বা 300 কাছাকাছি রানে কিন্তু লিটন দাসের কোনো অবদান নেই, তিনি 0 রানে আউট হয়েছেন। সো সেই ক্ষেত্রে আপনি মিরাজ যেহেতু করছিলেন এই সিরিজটা, আমার মনে হয় যে মিরাজকে দিয়ে শেষ করা উচিত ছিল, যেহেতু নাজমুল শান্তকে আপনি সরাননি। এখন বিসিবির যদি প্ল্যান থাকে যে নাজমুল শান্তকে আসলে তারা রাখবে না, 3 ফর্মেটে 3জন ক্যাপ্টেন দেবে, বা শান্তকে একটা ফর্মেটে ক্যাপ্টেন দিয়ে বাকি 2টা চেঞ্জ করবেন, তাহলে তারা বাজারে ধরতে পারেন। কিন্তু লিটন দাসের যে ফর্ম চলছে সেখানে ক্যাপ্টেন্সিটা আমার বাড়তি চাপ। এটা মনে হয় পারফেক্ট সিচুয়েশন না, আমারও সেটা মনে হচ্ছে, কারণ এটা বাড়তি চাপ তার জন্য। লিটনকে রান করাটা আসলে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি ক্যাপ্টেন্সিতে, কারণ আপনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মিরাজ আছেই। মিরাজ যেহেতু মোটামুটি টাচে রয়েছে, তার তিনি আবার চাপটা ক্যাপ্টেন্সির চাপটা আসলে অনুভব করছেন না। আমরা জানি যে এই ক্যাপ্টেন্সিটা নেওয়ার পরে মিরাজ আসলে আরো বেশি ব্যাটার হয়ে উঠছেন। হ্যাঁ, এই সিরিজটাতে আমি যদি বলি মিরাজ কিন্তু বল হাতে খুব একটা ভালো করেনি, কিন্তু ব্যাট হাতে কিন্তু একদম উড়িয়ে দিয়েছেন মনে হয়। শান্ত না থাকলে কিন্তু আপনি রেগুলার ক্যাপ্টেন হিসেবে মিরাজকেই পেতেন। মিরাজ আর শান্তর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছিল। শান্ত নিজেও বলেছেন যে আমি ভেবেছিলাম যে বাংলাদেশের ক্যাপ্টেন আমার আগে মিরাজ হবে। সো সেখানে আপনি মিরাজের যেহেতু সুযোগ হয়েছিল, আপনি কেন শুধু চেঞ্জ করলেন? আর এমন একটা প্লেয়ারকে দিলেন যিনি একদম অফ ফর্মে রয়েছে। আর আরেকটা জিনিস আসলে লিটন কুমার দাসের ব্যাপারটা যদি বলি, লিটন দাসের সঙ্গে সাংবাদিকদের ওই সম্পর্কটা খুব একটা ভালো নয়। তিনি বারবার প্রেসে আসবেন, তার একটা কথা নিয়ে আবার আলোচনা সমালোচনা হবে, এই জিনিসটা আসলে ব্যাকফায়ার করতে পারে। তবে আমি যদি বলি বাংলাদেশে এখন এনসিএল টি20 চলছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা এই সিরিজটা দিয়ে কিন্তু এবছরটা শেষ করে ফেলবো। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর নেই, তারপর আমাদের একটা বিপিএল অনুষ্ঠিত। বিপিএল নিয়ে আসলে অনেক খবর আছে। এর মধ্যে আমরা জানি যে এই বিপিএলে সাকিব আল হাসান খেলতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সাকিব এখন ব্যস্ত লঙ্কা টি10, সেখানে তিনি আসলে যে দলটার হয়ে খেলছেন সেখানে মালিক কিন্তু গ্রেপ্তার হয়েছেন যে ফিক্সিংয়ের একটা প্রস্তাব দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটারকে নাকি ফিক্সিং দিয়েছেন। এটা কি সাকিবকে আসলে মেন্টালি কি একটু পীড়া দেবে কিনা? সাকিবের যাচ্ছে সেখানে আসলে একটা প্রবলেমের উদয় হচ্ছে। হ্যাঁ, সাকিবের আসলে সময়টা খারাপ যাচ্ছে। তিনি দেশে ফিরতে পারছেন না, তার রাজনৈতিক কারণে তিনি দেশের খেলা থেকে আসলে দূরে রয়েছেন। তিনি 2টা ফর্মেট থেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। দেশে এসে রিটায়ারমেন্ট নিতে চেয়েছিলেন, কিন্তু সেটাও তিনি পারেননি। এছাড়া এই যে এখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছেন, আপনি যুক্তরাষ্ট্রের এনসিএল তার তিনি যেখানে খেলেছিলেন সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন
গোল মার্বেলসে তার ফিক্সিং নিয়েও কিন্তু সাকিবের ফিক্সিং কাণ্ডও কিন্তু আগেও কিন্তু ঘটনা হয়েছে, তিনি ব্যান হয়েছিলেন, তিনি না জানানোর জন্য ব্যান হয়েছিলেন। এখন এমন ক্লাবেই তিনি খেলছেন, এমন দলেই খেলছেন যেখানে এরকম একটা মালিক ফিক্সিং করছে, মালিক কিন্তু ভারতীয়। সো তিনি ফিক্সিং করছেন, তিনি গ্রেফতার হয়েছেন, ডিরেক্টলি যাকে করেছেন তিনি জানিয়ে দিয়েছেন, এই জন্য তিনি গ্রেফতার হয়েছেন। সেই মালিকানার আন্ডারেই সাকিব খেলছে এখানে। সাকিবের হ্যাঁ হ্যাঁ, এখন সাকিবের দিকে তীর যাই যে আপনি জেনে শুনেই হয়তো এরকম টিমে যাচ্ছেন, এরকম টিমের হয়ে খেলছেন। এর আগেও টি10 টুর্নামেন্টগুলোর ফিক্সিং হচ্ছে, এই টুর্নামেন্টগুলো খেলার আগে ক্রিকেটারদের ভাবা উচিত, এগুলো নিয়ে আমরা কিন্তু এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছি। এটা আসলে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই টুর্নামেন্টগুলো বাছাই করার আগে ক্রিকেটারদের আরও ভাবা। এখন একটা জিনিস হচ্ছে যে সাকিবের আশেপাশে এই ঘটনাগুলো যখন হয়, একবার দুইবার হলে আপনার মনে হবে যে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তিনি অনিচ্ছাকৃতভাবে গিয়েছেন, কিন্তু বারবার যদি এই জিনিসগুলো হয় তখন কিন্তু চোখে লাগবে যে সাকিব কেন বারবার এরকম জিনিসের আশেপাশে থাকছেন। তার আশেপাশে তার এখন মালিকের সাথে তো আপনি এত বড় প্লেয়ার, আপনার সাথে তার নিশ্চয়ই যোগাযোগ রয়েছে। সাকিবের সঙ্গে প্রেম ঠাকুরের কিন্তু সম্পর্কটা খুব ভালোই। আমরা জানি যে এই গোল মার্বেলসের খেলার আগে কিন্তু সাকিব একটা বিবৃতি দিয়েছিলেন দলটার প্রতি খেলবেন, ইভেন তিনি বাংলা টাইগার্স থাকা সত্ত্বেও তিনি গোল মার্বেলসে খেলছেন। সেখানে কিন্তু প্রেম ঠাকুরকে কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন, তার নামটাও কিন্তু নিয়েছেন। হ্যাঁ, সো এইখানে এই জন্য আসলে সম্পর্কগুলো তার কার সাথে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, সেগুলো নিয়ে কথা হচ্ছে। দুবাইয়ের গোল কাহিনী নিয়েও কিন্তু তার কথা হয়েছিল, যাকে আসলে এ দেশের পুলিশ খুঁজছে বা এরকম। সো এই জিনিসগুলো কিন্তু তার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট। এমনি তিনি খেলতে পারছেন না দেশের হয়ে, তাছাড়া তার শেষ মুহূর্তে যেই লিগগুলো খেলছেন তার ইমেজটা, মানে পলিটিক্সে জয়েন করার পর ইমেজটা অনেকটাই খারাপ হয়েছে। এটা গ্লোবালি যেন আর খারাপ না হয় সেটা কিন্তু সাকিবের ভাবো, কারণ তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারছে না। গ্লোবাল যে টুর্নামেন্টগুলো আছে এগুলো কিন্তু সাকিবের ভরসা। হ্যাঁ, সেটাই ভরসার জায়গাটা নষ্ট করা উচিত। এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন যে কারণ আপনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোই খেলতে হবে, সেখানে আপনি আইপিএল খেলতে পারছেন না। সো আইপিএল না খেলতে পারলে অন্য যেসব টি10গুলো রয়েছে সেগুলোতে এইসবের সন্দেহ থাকি, কিন্তু এগুলা থেকে আপনাকে আসলে বেঁচে থাকতে হবে, বা যার ইমেজটা ক্লিয়ার সেরকম টিমে আসলে যাওয়াই সাকিবের জন্য ভালো হবে। সাকিবের কিন্তু আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে তিনি কিন্তু ইংল্যান্ডে বোলিং করতে পারবেন না। আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম যে তিনি ইংল্যান্ডে বোলিং টেস্ট দিয়েছেন, যেখানে তার আসলে বোলিং অ্যাকশনটা নিয়ে সন্দেহ হয়েছে। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপ সারের হয়ে খেলতে গিয়েছিলেন, তখন তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয়েছে, তাকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু এই পরীক্ষায় কিন্তু তিনি ফেল করেছেন। সো তিনি কিন্তু আবার পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত ইংল্যান্ডে তিনি আর খেলতে পারবেন না। ইংল্যান্ডের দরজাটা একরকম প্রায় বন্ধ হয়ে গেল। ইংল্যান্ডে আপনি হান্ড্রেস রয়েছে, কাউন্টি চ্যাম্পিয়নশিপ রয়েছে, ভাইটালিটি ব্লাস্ট রয়েছে। সো আপনার এই দেখেন একটা এত বড় একটা কান্ট্রির যেই খেলা হয় সেইগুলো কিন্তু আপনি আপনি অস্ট্রেলিয়াতেও খেলতে পারছেন না, বিবিএল আপনাকে নেওয়া হয়নি। সো তার আসলে দিনটা মানে আশেপাশে এখন সময়টা কোনোভাবেই ভালো যাচ্ছে না। তবে সাকিবের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম, তারা কিন্তু ভালো একটা তারা একজন অফিসিয়াল হোস্ট হিসেবে নিয়োগ করেছে ইয়াশা সাগরকে। তিনি খুবই নাম করা একজন প্রেজেন্টার, তাকে ইনক্লুশন করা কি বিপিএল এর আমেজটাকে একটু বাড়িয়ে দিবে কিনা? আমার তো মনে হয়, কারণ আপনি দেখবেন যে আইপিএল এর টিমগুলোতে তাদের পার্সোনাল হোস্ট থাকে, তারা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য অনেক কাজ করে থাকে। চিটাগাং কিংস একটা ফ্র্যাঞ্চাইজি টিম হিসেবে ফার্স্টে শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়ে এসেছে। এরপরে ইয়াশা সাগরকে নিয়ে আসলেন, যিনি হচ্ছেন টিম শুধু চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করবে, কন্টেন্ট হিসেবে কাজ করবে, ভিতরে আমাদের ইনসাইটগুলো দিবেন। তিনি কিন্তু গ্লোবাল টি20তে কাজ করেছেন, এছাড়া লেজেন্ডস লিগগুলোতে কাজ করেছেন। তিনি কিন্তু ইন্ডিয়ান মডেল এবং ইভেন স্পোর্টস ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করে থাকেন। সো আপনি কিন্তু একজন নোন ফেসকেই দেখছেন। আমরা কিন্তু আগে দেখেছি যে পিএসএলে থাকতে, আইপিএলে পুরো হোস্ট থাকতে। সো বাংলাদেশে এই কালচারটা শুরু হলে যে ফ্র্যাঞ্চাইজি লিগের যেই আমরা পিছনে পড়ে গিয়েছি, সেইটা হয়তো এগুলো দিয়ে অনেকভাবে এগিয়ে আসতে পারি। কারণ আপনি মাঠের খেলায় এখন যদি বড় প্লেয়ার না পান, কিন্তু আপনার যদি সারাউন্ডিংয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক কিছুতেই বসে থাকেন। এখন সোশ্যাল মিডিয়াতে যদি আপনাকে একটা বাজের মধ্যে রাখা হয়, আপনি সারাক্ষণ যদি দেখতে থাকেন যে কী হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু ট্রেন্ডিংয়ে আপনার বিপিএল চলে আসবে। সো যত আপনার এরকম বিপিএল চলে আসবে, তখন বিদেশি প্লেয়াররাও দেখবে যে না,
টুর্নামেন্ট হয়তো ভালো হচ্ছে, এরকম কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট আসছে, যেগুলো আমরা আইপিএল পুরো আইপিএল জুড়ে দেখি যে সুন্দর সুন্দর কন্টেন্ট আসে, কত বড় বড় বক্স কিছু করার আসলে চিন্তা। মুস্তাফিজ যখন থাকে আপনি দেখবেন যে চেন্নাই সুপার কিংস কত মুস্তাফিজকে নিয়ে কত রকমের কন্টেন্ট করে, যে মুস্তাফিজ ক্যামেরার সামনে বেশি কথা বলে না, তিনি তখন আইপিএলে গিয়ে অনেক অনেক কথা বলেন। এইটারও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ। সো এরকম একজন হোস্টকে নিয়ে আসা চিটাগাং কিংসের খুব ভালো একটা মুভ। কারণ আমি আসলে একটু শঙ্কায় আছে যে বিপিএল এর হোস্ট কে হয়, সেই দিক থেকে আসলে চট্টগ্রাম যদি ছাপিয়ে যায় বিপিএল এর অনেকটা আলো কিন্তু কেড়ে নিবে এই টিমটা এখন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু আরো অনেক নাম শুনেছি যে বিপিএল এর পুরো বিপিএল এর হোস্ট হবে, তাদের কিন্তু এখনো ফাইনাল করা হয়নি। হয়তো এই যে চ্যাম্পিয়ন চিটাগাং কিংস একটা ধাক্কা দিলেন, নিয়ে আসলেন, এখন হয়তো বিপিএল এর টর্ন করবে না, আমাদের তো এই সেকশনটা মিস রয়েছে, তখন হয়তো তাকে দিয়ে করতে হবে। ইভেন চিটাগাং কিংসের সাথেও যদি চিটাগাং কিংসের যদি কমিউনিকেশনটা ভালো থাকে, তাদের কাছ থেকেও বিপিএল বলতে পারে আমাদের পুরো বিপিএল এর জন্য একটা হোস্ট নিয়ে আসুন ভাই। সো আমার খুবই ভালো লাগছে যে যতই সময় গড়িয়ে আসছে ততই টিমগুলা গুছাচ্ছে, আদার্স কাজগুলো তারা গুছিয়ে নিচ্ছে। বিপিএলটা আসলে আমরা আশা করছি যে এবার হয়তো মাঠের খেলাতে যাই হোক, এনসিএল কিন্তু ভালোভাবেই বিসিবি চেষ্টা করছে চালানোর জন্য। সো বিপিএল আরও উপরের লেভেলের আরেকটা টুর্নামেন্ট। সো আমরা আশা করবো যে বিপিএলটাও এবার আসলে জাঁকজমকপূর্ণ হবে। ধন্যবাদ। দর্শক, ক্রিকফেজ নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই বন্ধু আমাদের সঙ্গে থাকুন।